হাতে যখন আমাদের রক্ত পরীক্ষার রিপোর্টটা আসে, ওই নম্বরগুলোর দিকে তাকিয়ে কখনো কি মনে প্রশ্ন জাগে যে মেশিনগুলো কি করে এত নিখুঁতভাবে বোঝে রক্তে কতটা চিনি আছে, বা ধরুন লোহিত কণিকার সংখ্যা ঠিক কত? ঠিকই বলেছেন। এই প্রশ্নটা অনেকের মনেই আসে। আজকের আলোচনা কিন্তু আধুনিক ল্যাবরেটরির এই দারুণ সব যন্ত্রগুলো নিয়েই। এগুলো ছাড়া রোগ নির্ণয় আজকাল ভাবাই যায় না। একদম। তো এই অত্যাশ্চর্য যন্ত্রগুলোর পেছনে বিজ্ঞানটা কি? কোথা থেকে শুরু করা যায়? শুরু করা যাক ফোটোমেট্রি দিয়ে। নামটা শুনেই হয়তো কিছুটা আন্দাজ করা যাচ্ছে, তাই না? ফোটোমেট্রি মানে আলোর সাহায্যে কিছু মাপা? যেমন ধরুন আমরা চায়ের রং দেখে বুঝি লিকারটা কতটা কড়া হয়েছে। ব্যাপারটা কি কিছুটা সেরকম? অনেকটা ওরকমই, হ্যাঁ। ফোটোমেট্রির মূল আইডিয়াটা হলো কোনো রঙিন দ্রবণের মধ্যে দিয়ে যখন আলো পাঠানো হয়, তখন দ্রবণটা কিছুটা আলো শুষে নেয়, মানে অ্যাবজর্ব করে। আচ্ছা। এবার কতটা আলো শোষিত হলো বা অন্য দিক দিয়ে কতটা আলো বেরিয়ে এলো, সেটা যদি মাপা যায়, তাহলে ওই দ্রবণের নির্দিষ্ট জিনিসটা কতটা ঘন বা কনসেন্ট্রেটেড সেটা বোঝা যায়। ও, দারুণ তো। আর এই শোষণ আর ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে। একটা খুব বিখ্যাত সূত্র এটা ব্যাখ্যা করে, বিয়ার-ল্যাম্বার্ট সূত্র। ও আচ্ছা, বিয়ের-ল্যাম্বার্ট সূত্র। এটা একটু বুঝিয়ে বলবেন কিভাবে কাজ করে এটা? নিশ্চয়ই। দেখুন, সূত্রটা বলছে আলোর শোষণ, যেটাকে আমরা বলি অ্যাবজর্বেন্স বা সেটা দুটো জিনিসের ওপর সোজা কথায় নির্ভর করে। এক হলো দ্রবণের ঘনত্ব, মানে কনসেন্ট্রেশন বা সি, আর দুই হলো ওই আলোটা দ্রবণের মধ্যে দিয়ে ঠিক কতটা পথ যাচ্ছে, মানে প্যাথ লেন্থ বা এল। ঘনত্ব আর পথের দৈর্ঘ্য, আচ্ছা। হ্যাঁ, তো গাণিতিকভাবে বললে A is equal to epsilon CL। এখানে ওই এপসাইলন একটা ধ্রুবক, যেটা নির্ভর করে পদার্থটা কি আর আলোর রং বা তরঙ্গ দৈর্ঘ্য কি তার উপর। সহজ করে যদি মনে রাখতে চান, শোষণ ইজ ইকুয়াল টু এপসাইলন গুণ ঘনত্ব গুণ পথের দৈর্ঘ্য। মানে দ্রবণ যত ঘন হবে বা আলো যত বেশি পথ যাবে, শোষণও তত বাড়বে। সহজই তো। একদম। তবে হ্যাঁ, একটা কথা, খুব বেশি ঘন দ্রবণের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা সবসময় একদম 100% নিখুঁত ফল দেয় না। কিছু লিমিটেশনস আছে। বুঝলাম। তার মানে মোদ্দা কথা হলো, আলো কতটা শোষিত হচ্ছে তা থেকে দ্রবণে থাকা জিনিসটার পরিমাণ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে আলোর এই শোষণকে কাজে লাগিয়ে একটা নির্দিষ্ট জিনিসের পরিমাণ মাপা হয় কোনো যন্ত্রে? এই নীতিটাই ব্যবহার করে ক্যালোরিমিটার। এটা তুলনামূলকভাবে বেশ সহজ একটা যন্ত্র। ক্যালোরিমিটার নামটা তো খুবই পরিচিত, ল্যাবে প্রায়ই দেখা যায়। এর ভেতরে ব্যাপারটা কীরকম একটু যদি বলেন। দেখুন, ক্যালোরিমিটার একটা নির্দিষ্ট রঙের আলো ব্যবহার করে। ধরুন, যন্ত্রের ভেতরে একটা আলোর উৎস আছে, সেখান থেকে আলো বেরোলো। হুম। সেই আলোটা গিয়ে পড়ল একটা রঙিন ফিল্টারের ওপর। এই ফিল্টারটা কি করে, শুধু একটা নির্দিষ্ট রঙের আলোকেই যেতে দেয়, বাকিগুলো আটকে দেয়। আচ্ছা, ফিল্টার করা আলো। হ্যাঁ, এই নির্দিষ্ট রঙের আলোটা তখন আমাদের নমুনা বা স্যাম্পেলের মধ্যে দিয়ে যায়। স্যাম্পেলটা তো তার ঘনত্ব অনুযায়ী কিছুটা আলো শুষে নেবে, তাই না? হ্যাঁ, নেবে। বাকি যে আলোটা শোষণ না হয়ে বেরিয়ে এলো, সেটা গিয়ে পড়ে একটা ডিটেক্টরের ওপর। এই ডিটেক্টর আলোর তীব্রতাটা মেপে ফেলে। তারপর? তারপর ওই ডিটেক্টরের রিডিং থেকে, মানে কতটা আলো পাওয়া গেল, সেই হিসেব থেকে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র ব্যবহার করে কম্পিউটার বা প্রসেসর হিসেব করে বলে দেয় যে স্যাম্পেলে ওই উপাদানটার ঘনত্ব কত। যেমন ধরুন, রক্তে হিমোগ্লোবিন বা ইউরিনে সুগার মাপতে এটা খুব কাজে লাগে। তার মানে বিভিন্ন ফিল্টার ব্যবহার করে বিভিন্ন উপাদান শনাক্ত করা যায়। তাহলে কি বলা যায় ক্যালোরিমিটারের মূল কাজ হলো একটা নির্দিষ্ট রঙের আলোর শোষণ মেপে কোনো উপাদানের ঘনত্ব বের করা? একেবারে ঠিক ধরেছেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ধরুন, একটা লিভার ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট করতে দেওয়া হলো। সেখানে তো অনেকগুলো জিনিস একসাথে মাপতে হয়, গ্লুকোজ, কোলেস্টেরল, ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, কত কি। হ্যাঁ, তা তো বটেই। ক্যালোরিমিটার দিয়ে তো একবারে একটাই মাপা যাবে বললেন তাহলে? ঠিক, সেই জন্যই আছে আরও আধুনিক যন্ত্র, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার। ও, এটা কি জিনিস? এটাকে বলতে পারেন ল্যাবরেটরির একটা বহুকর্মী রোবট। এটা একটা অটোমেটিক যন্ত্র, মানে স্যাম্পলটা দিয়ে দিলে এটা নিজে নিজেই পরপর অনেকগুলো জৈব রাসায়নিক উপাদান,
যেগুলো আপনি বললেন গ্লুকোজ, কোলেস্টেরল, এনজাইম, এগুলো সব রক্ত বা অন্য স্যাম্পল থেকে মেপে ফেলতে পারে। বাহ! তার মানে এটা পুরো কাজটাকে অনেক দ্রুত আর সহজ করে দেয়। একদম। আর এর কাজের মূল নীতিটাও কিন্তু ওই ফটোমেট্রি বা তার চেয়েও একটু উন্নত স্পেকট্রোফটোমেট্রি। কিছু ক্ষেত্রে অবশ্য ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতিও ব্যবহার হয়। অটোমেশনের জন্যেই লিভার ফাংশন টেস্ট, এলএফটি, কিডনি ফাংশন টেস্ট, কেএফটি, লিপিড প্রোফাইল, এই সব প্যানেল টেস্টগুলো এত তাড়াতাড়ি করা সম্ভব হয়। আচ্ছা, তাহলে এই অ্যানালাইজার ল্যাবের কাজকে অনেক গতি এনে দিয়েছে, তাই তো? নিঃসন্দেহে সময়ও বাঁচে আর ভুল হওয়ার সম্ভাবনাও কমে। বেশ। এতক্ষণ তো গেল রক্ত বা অন্যান্য তরলে থাকার রাসায়নিক পদার্থ মাপার কথা। কিন্তু রক্তে তো শুধু কেমিক্যালস নেই, অসংখ্য কোষও তো আছে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট, এগুলো তো রিপোর্টে দেখি গুণে লেখা থাকে। খালি চোখে তো দেখাই যায় না। এগুলো গোনা হয় কি করে? খুব ভালো প্রশ্ন। এই কোষগুলো গোনার জন্য যে যন্ত্রটা ব্যবহার হয় তার নাম সেল কাউন্টার। সেল কাউন্টার। হ্যাঁ, এটার মূলত দুটো প্রধান কার্যপ্রণালী আছে, মানে দুটো মূল পদ্ধতিতে এটা কাজ করে। প্রথমটা হলো তড়িৎ পরিবাহিতা বা ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স পদ্ধতি। এটাকে কুল্টার প্রিন্সিপলও বলা হয়। ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স মানে রোধ বা বাধা ব্যবহার করে? সেটা কিভাবে? ব্যাপারটা বেশ মজার। এখানে রক্তের যে নমুনা, সেটাকে একটা বিশেষ পরিবাহী তরলে মেশানো হয়। তারপর সেই মিশ্রণটাকে খুব সরু একটা ছিদ্র বা অ্যাপারচারের মধ্যে দিয়ে চালনা করা হয়। খুব সরু ছিদ্র। আচ্ছা। হ্যাঁ, আর ওই ছিদ্রের দুপাশে ইলেকট্রোড দিয়ে একটা কনস্ট্যান্ট কারেন্ট পাঠানো হয়। এবার যখনই একটা রক্তকণিকা ওই সরু ছিদ্রটার মধ্যে দিয়ে যায়, তখন সে তো কারেন্ট প্রবাহ একটু বাধা দেয়, তাই না? কারণ কোষটা তো আর ওই তরলটার মতো পরিবাহী নয়। ঠিক, বাধা দেবে। ফলে ওই মুহূর্তে তড়িৎ প্রবাহে একটা পরিবর্তন হয়, মানে রোধ বা ইম্পিডেন্সটা একটু বেড়ে যায়, একটা পালসের মতো তৈরি হয়। প্রতিটা কোষ যাওয়ার সময় এরকম একটা পালস তৈরি হয়। যন্ত্র এই পালসগুলো গুণে কোষের সংখ্যাটা বের করে ফেলে। তবে এতে কি বিভিন্ন ধরনের কোষ আলাদা করা যায়? মানে আরবিসি আর ডাব্লিউবিসি? এই পদ্ধতিতে পালসের উচ্চতা থেকে কোষের আয়তন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তাই খুব আলাদা সাইজের কোষ হলে কিছুটা বোঝা যায়। কিন্তু একই রকম সাইজের বিভিন্ন কোষ আলাদা করতে একটু অসুবিধা হয়। তার জন্য দ্বিতীয় পদ্ধতিটা আরও কাজের। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতিটা কি? দ্বিতীয়টা হল অপটিক্যাল পদ্ধতি বা লাইট স্ক্যাটারিং। এখানে কোষগুলোকে এক এক করে একটা লেজার রশ্মির সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। লেজার রশ্মি? হ্যাঁ, যখন একটা কোষ লেজারের আলোর পথে আসে, তখন সেই কোষটা তার আকার, আকৃতি, ভেতরের গঠন অনুযায়ী লেজারের আলোটাকে বিভিন্ন কোণে ছড়িয়ে দেয় বা বিক্ষিপ্ত করে, যাকে বলে স্ক্যাটারিং। আচ্ছা, আলোটা ছড়িয়ে যায়। ঠিক। এবার বিভিন্ন কোণে ডিটেক্টর বসানো থাকে। তারা ওই ছড়িয়ে পড়া বা বিক্ষিপ্ত আলোটাকে ধরে ফেলে। কোন কোণে কতটা আলো ছড়ালো সেই প্যাটার্ন বিশ্লেষণ করে যন্ত্র শুধু কোষের সংখ্যাই গোনে না, বরং কোষটা কোন ধরনের, যেমন আরবিসি, ডাব্লিউবিসির বিভিন্ন ভাগ, প্লেটলেট বা তার আকার কেমন, সেই সম্পর্কেও অনেক তথ্য দিতে পারে। অনেকটা যেমন ধরুন, অন্ধকারে টর্চ ফেললে ভাসমান ধূলিকণাগুলো যেমন চমকায় আর তাদের আলাদা করে বোঝা যায়। ওয়াও, এটা তো আরও অনেক ডিটেইলড ইনফরমেশন দিচ্ছে। তার মানে সেল কাউন্টার মূলত দুটো নীতি ব্যবহার করে। এক, কোষের দ্বারা তড়িৎ প্রবাহে বাধা তৈরি, আর দুই, কোষের দ্বারা আলোর বিক্ষেপণ। এই দুটো ব্যবহার করেই অদৃশ্য রক্তকণিকা গুণে ফেলে, তাই না? একদম ঠিক। তাহলে দেখুন, আমরা শুরুতে যে রক্ত পরীক্ষার রিপোর্টের কথা দিয়ে শুরু করেছিলাম, সেই রিপোর্টের হিমোগ্লোবিন ক্যালোরিমিটার দিয়ে মাপা হতে পারে, গ্লুকোজ, কোলেস্টেরল বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার দিয়ে, আর আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটের সংখ্যা, সেল কাউন্টার দিয়ে। এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পাই এই অসাধারণ যন্ত্রগুলোর সাহায্যে। পুরো ব্যাপারটা সহজে মনে রাখার জন্য কোনো ছোট্ট টিপস বা মনে রাখার উপায় আছে? এক কথায় যদি বলি, তাহলে ল্যাবরেটরির এই যন্ত্রগুলো আসলে আলো আর বিদ্যুতের ধর্মকে খুব চমৎকারভাবে কাজে লাগিয়ে আমাদের শরীরের ভেতরের বিভিন্ন জরুরি উপাদান আর কোষগুলোকে নিখুঁতভাবে মেপে ফেলে। তাহলে আজকের আলোচনায় আমরা ফটোমেট্রি আর বিয়ার ল্যাম্বার্ট সূত্রের মূল বিষয়টা বুঝলাম, আর দেখলাম ক্যালোরিমিটার, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার আর সেল কাউন্টার কিভাবে এই নীতিগুলো ব্যবহার করে কাজ করে। হ্যাঁ, আর এই আলোচনা থেকে একটা জিনিস মনে রাখা খুব দরকারি। এই যে মেডিকেল ল্যাবরেটরি যন্ত্রগুলো, এগুলো কিন্তু আজকের দিনে চিকিৎসা ব্যবস্থার একেবারে স্তম্ভ।
এগুলো ছাড়া এত দ্রুত আর এত নির্ভুলভাবে রোগ নির্ণয় করা প্রায় সম্ভবই হতো না। একদম সত্যি কথা। আর আপনারা যারা ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের জন্য বলি, ভবিষ্যতে এই জীবনদায়ী প্রযুক্তিগুলোকে আরও উন্নত করার, নতুন কিছু তৈরি করার বা সেগুলোকে ঠিকঠাক চালু রাখার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিরাট ভূমিকা নেওয়ার সুযোগ আছে। ঠিক। স্বাস্থ্যক্ষেত্রে এখন অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ধরুন সহজে বহনযোগ্য রোগ নির্ণয় যন্ত্র মানে পয়েন্ট অফ কেয়ার টেস্টিং ডিভাইসের চাহিদা কিন্তু খুব বাড়ছে। ফলে এই ফিল্ডটা আগামী দিনে আরও অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। তাই এই বিষয়গুলোতে জ্ঞান রাখা, নতুন টেকনোলজির সাথে আপডেট থাকাটা কিন্তু খুবই জরুরি। সত্যিই তাই। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, কে জানে হয়তো এমন দিন আসবে যখন আমাদের হাতের মুঠোয় থাকা একটা ছোট্ট যন্ত্রই আমাদের এক ফোঁটা রক্ত বা হয়তো মুখের লালা বিশ্লেষণ করেই শরীরের পুরো স্বাস্থ্যের একটা চিত্র চোখের পলকে দিয়ে দেবে। হতেই পারে। সেই প্রযুক্তি ঠিক কোন দিকে এগোচ্ছে আর কবে আমরা সেটা হাতে পাব, সেটা নিয়ে ভাবনার অবকাশ অবশ্যই রইল।